আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দীর্ঘ ২ দিন গল্প না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চলে এলাম আপনাদের পছন্দের এবং সবচেয়ে প্রিয় গল্পটি নিয়ে। শুরু করতে যাচ্ছি 'আহিয়ানের পরী'। লেখনীতে ফারজানা মনি। পর্ব ৬৭। বৃষ্টির পানি আর চোখের পানি দুটোই নোনতা অনুভূতি বয়ে আনে। পার্থক্য শুধু এতটুকুই। বৃষ্টি ভেজায় শরীর আর কান্না ভিজিয়ে দেয় আত্মা। তীরা ধীরে ধীরে শক্তি খাটিয়ে উঠে দাঁড়ালো। আয়নার দিকে একবার তাকাতেই নিজের প্রতিচ্ছবিটা দেখে সে নিজেই চমকে উঠল। দুই গালে স্পষ্ট ৫ আঙ্গুলের লালচে দাগ, ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্ত, এলোমেলো চুলগুলো মুখের সঙ্গে লেপ্টে আছে। মেয়েটা কাপা হাতে নিজের গালে আলতো করে স্পর্শ করলো। ব্যথায় চোখ দুটো আবারও বন্ধ হয়ে এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ব্যথাটাও যেন তার কাছে তুচ্ছ লাগছে। কারণ গালের চেয়ে অনেক বেশি ব্যথা করছে বুকের বাঁ পাশে। নিজের মনকেই বলে উঠল সে, সব দোষ তো আমারই। উনি তো কখনো বলেনি আমাকে ভালোবাসেন। কখনো কোনো স্বপ্নও দেখাননি। তাহলে ওনার হৃদয়ে অন্য কারো অস্তিত্ব আছে জেনে আমি এতটা ভেঙে পড়েছি কেন? উত্তরটা সে নিজেই জানে। কারণ মানুষটা তার প্রথম ভালোবাসা, যাকে সে পাগলের মতো চায়। প্রথম ভালোবাসা হারানোর যন্ত্রণা হয়তো এমনই হয়, নিঃশব্দে বুকের ভেতর সবকিছু ভেঙে চুরমার করে দেয়। সিধার শরীর কাঁপছে, ড্রেসিং টেবিল ধরে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো কাঁপতে কাঁপতে আবারও বিড়বিড় করে বলল, আজ থেকে আর কখনো আপনার চোখে চোখ রাখবো না আহিয়ান ভাই। আর কখনো আপনাকে বিরক্ত করব না। আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়েই সুখে থাকবেন। আমি দূর থেকেই শুধু আপনার ভালো থাকা দেখে যাব। কথাগুলো শেষ হতেই মেয়েটা ধীরে ধীরে ওয়াশরুমের ভেতরে ঢুকলো। শাওয়ার ছেড়ে কতক্ষণ বসে রইল, সময় পরিমাপ করা গেল না। শুধু মাঝে মাঝে তিতার চাপা কান্নার শব্দ আর জানালার কাছে আছড়ে পড়া বৃষ্টির টুপটাপ শব্দ, দুটোই যেন একসঙ্গে তার ভেঙে যাওয়া হৃদয়ে সাক্ষী হয়ে রইল। কিছু ভালোবাসা প্রকাশ পায় না, তবুও শেষ হয়ে যায়। কারণ দূরত্ব সবসময় মাইলের হয় না। কখনো কখনো একটা ভুল বোঝাবুঝি দুইটা হৃদয়ের মাঝে আজীবন ব্যবধান তৈরি করে দেয়। এদিকে ঊষার আব্বু আরিফ সাহেব আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। এসেই বড় ভাই আসিফকে বাড়ি দেখে উনি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসলেন। সন্ধ্যাবেলা হওয়ায় জুই ও ঊষা নিজেদের রুমে পড়তে বসেছে। আর ঊষা দাদা দাদি নিজেদের রুমে রেস্ট নিচ্ছেন। তাই ড্রয়িং রুমে আপাতত জুইয়ের আব্বুকে ছাড়া আর কাউকেই দেখা গেল না। আরিফ মিমের উদ্দেশ্যে মৃদু চেঁচিয়ে বললেন, ঊষার আম্মু, এখানে 2 কাপ কফি দিও তো। অতঃপর উনি বড় ভাইয়ের উদ্দেশ্যে বললেন, ভাইয়া, আজকে তুমি এ সময় বাড়িতে? শরীর ভালো আছে তো? আসিফ টিভিতে খবর দেখছিলেন। ছোট ভাইয়ের কথা শুনে ঘাড় ফিরিয়ে তাকালো। হ্যাঁ, ভালো আছে। কাজের প্রেশার কম থাকায় আজকে বিকেলেই বাড়ি ফিরে এসেছি। ও। এটুকু বলার পর দুজনেই নিশ্চুপ। আরিফ এলোমেলো চোখে এদিক সেদিক তাকাচ্ছে। মুখের ভাবভঙ্গি অস্বাভাবিক। আসিফ সাহেব ছোট ভাইয়ের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? আরিফ মেকি হাসল। অতঃপর আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, কয়েকদিন যাবৎ আমার বিজনেস পার্টনার ইব্রাহিম আলম একটা আবদার নিয়ে বেশ জোরাজুরি করছে। আমি অনেকবার নিষেধ করেছি, কিন্তু তাও বারবার বলছে ভেবে দেখতে। আসিফ চোখ ছোট ছোট করে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট প্রশ্নেরা খেলা করছে। আরিফ মৃদু ঢোক গিলল। জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে মিনমিনিয়ে জানালো, আসলে ইব্রাহিম সাহেব বারবার ওনার ছোট ছেলের জন্য আমাদের উষাকে চাইছে। ছেলে প্রবাসী, ছুটিতে এসেছে দেশে। আমি ওনাদের বারবার বলেছি আমার মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি। ওকে আমি আরো লেখাপড়া করাবো। তাছাড়া এখনো ওর বড় বোন আছে অবিবাহিত। কিন্তু ওনারা বলছেন সব ঠিকঠাক থাকলে আকত করে রাখতে। ছেলে আবারও প্রবাসে চলে যাবে। 5 বছর পর ফিরে আসলে অনুষ্ঠান করে বউ ঘরে তুলবে। সেই পর্যন্ত মেয়ে আমাদের কাছে থেকেই লেখাপড়া করতে পারবে। আসিফ সম্পূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনলেন। অতঃপর শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার কি মতামত? আমার আলাদা করে মতামত দেওয়ার কি আছে ভাইয়া? তোমরা সবাই মিলে যা ঠিক করবে সেটাই। আব্বুর বয়স হয়েছে। ওনার পরে তুমি আমার গুরুজন। তাই তো তোমার সাথে ব্যাপারটা শেয়ার করলাম। এখন আমি মিমকেও কিছু বলিনি। ওদের দুই ভাইয়ের কথার মাঝেই মিম কফি নিয়ে এসেছিল। স্বামীর মুখ থেকে পুরো কথাই শুনেছে সে। তবে বড় ভাসুরের সামনে কিছুই বলল না।
কফি দিয়ে চুপচাপ আবারও নিজের কাজে চলে গেল। আসিফ খানিকক্ষণ কিছু ভেবে স্পষ্ট কণ্ঠে জানালেন, ছেলে সম্পূর্ণ ডিটেলস দিও, খোঁজখবর নিয়ে দেখি কেমন। ভালো হলে সম্পর্ক আগানো যেতেই পারে। কিন্তু ভাইয়া, জুই? আসিফ হাতের ইশারায় ছোট ভাইকে থামিয়ে দিয়ে বললেন, ওনারা যেভাবে বলেছে সেভাবে সবকিছু হলে উষার আনুষ্ঠানিক বিয়ে হবে আরো 5 বছর পর। এর মাঝে জুইয়ের লেখাপড়াও শেষ হয়ে যাবে। তারপর জুইয়ের জন্য ভালো সম্বন্ধ দেখে বিয়ে দেব। আর জুইয়ের পরে না হয় উষার আনুষ্ঠানিক বিয়েটাও শেষ করে ফেললাম। এতে সব দিকে ব্যালেন্স থাকবে। আর উষার জন্য সুপাত্র হাতছাড়া হবে না। আরিফ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে ভাইজান, আমি ইব্রাহিম সাহেবের সাথে কথা বলে ওনাদের আসতে বলবো। হুম, তাই করো। রাত ঠিক ৮টা। ঢাকার ব্যস্ত শহর তখন যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে মানুষজন যে যার গন্তব্যে ফিরছে। আবার কেউ বেরিয়েছে প্রিয় মানুষটার সঙ্গে একটু সময় কাটাতে। দুই পাশের উঁচু উঁচু ভবনের কাছে রঙিন নিয়ন আলোর প্রতিফলন ঝলমল করছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠেছে। অসংখ্য গাড়ির হেডলাইট আর টেল লাইট মিলে পুরো সড়কটাকে যেন আলোর নদীতে পরিণত করেছে। কোথাও সিগন্যালের লাল বাতিতে গাড়ির দীর্ঘ সারি, কোথাও আবার হর্নের শব্দে মুখরিত চারপাশ। ফুটপাতে ছোট ছোট চায়ের দোকান, ভাপোটা ভুট্টা, চটপটি, ফুচকা আর ঝালমুড়ির স্টলগুলো ঘিরে উপচে পড়া ভিড়। টক মশলার গ্রান বাতাসে ভেসে বেড়াচ্ছে, যা না চাইলেও পথচারীদের একবার হলো থমকে দাঁড়াতে বাধ্য করে। আজ অলোক কর্মব্যস্ততা ছেড়ে অন্য দিনের চেয়ে অনেক আগেই বাড়ি ফিরেছে, শুধু লামিয়াকে নিয়ে রাতের শহরটা একটু ঘুরে দেখবে বলে। বাইকে করে উদ্দেশ্যহীন শহরের অলিগলি ঘুরছিল দুজন। লামিয়ার বোরকার হিজাব বাতাসে উড়ছিল, আর সে শিশুর মতো আগ্রহ নিয়ে চারপাশ দেখছিল। হঠাৎই রাস্তার পাশে একটা ফুচকার স্টল চোখে পড়তেই লামিয়ার চোখ দুটো চকচক করে উঠল। সে তাড়াতাড়ি অলোকের শার্টের হাতা টেনে বলল, প্লিজ বাইকটা থামান না, আমি ফুচকা খাবো। অলোক একবার স্টলটার দিকে তাকিয়ে আবার সামনের রাস্তার দিকে দৃষ্টি ফেরালো। নো ওয়ে, এসব আনহাইজেনিক খাবার আমি তোমাকে খেতে দেব না। লামিয়া ঠোঁট ফুলিয়ে বলল, প্লিজ প্লিজ, শুধু আজকের জন্য। না মানে না, আমি কিন্তু বাইক থেকে নেমে যাব। অলোক বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। তুমি একদম বাচ্চা মেয়েদের মতো আচরণ করছো লামিয়া। হ্যাঁ তাই, আমি গ্রামে বাচ্চাই ছিলাম, আপনার সংসারে এসে বড় হয়েছি, এখন বাইক থামান। শেষ পর্যন্ত লামিয়ার একরোখা জেদের কাছেই হার মানতে হলো অলোককে। সে রাস্তার পাশে বাইক থামিয়ে দুজনে ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ালো। অলোক অনিচ্ছা সত্ত্বেও দোকানদারের দিকে তাকিয়ে বলল, মামা, 1 প্লেট ফুচকা দিন। কথা শেষ হতেই লামিয়া প্রতিবাদ করে উঠল, আপনি এত কিপটা কেন? আপনার এত টাকা ছাড় পোকা খাবে। অলোক চোখ ছোট ছোট করে তাকালো। হোয়াট? লামিয়া নির্বিকার মুখে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, 2 প্লেট অর্ডার করুন। আমি খাবো না, শুধু তোমার জন্য অর্ডার করেছি। আপনাকে খেতে আমি বলিওনি, আমিও 2 প্লেট আমার জন্যই অর্ডার করেছি। অলোক অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। আর ইউ সিরিয়াস? এসব অস্বাস্থ্যকর খাবার তুমি 2 প্লেট খাবে? লামিয়া কাঁধ ঝাঁকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, 2 প্লেট শেষ হলে ভাবছি আরো 2 প্লেট খাবো, বিকজ আই লাভ ফুচকা। অলোক কপাল গোটালো। এই মেয়ে, পৃথিবীতে খাবার জিনিসের কি অভাব পড়েছে? এসবই কেন খেতে হবে? লামিয়া একগাল হেসে উত্তর দিল, কারণ এটা পৃথিবীর সবচেয়ে টেস্টি খাবার। অলোকও ওর মতোই ভাবলেশীন মুখে বলল, তোমার এই টেস্টি খাবার খেয়ে যদি মাঝরাতে পেট ব্যথা শুরু হয়, তাহলে কিন্তু সোজা ফ্ল্যাট থেকে বের করে দেব, মনে রেখো। অলোকের কথা শুনে লামিয়া মুখ বাঁকিয়ে ভেংচি কাটল। তারপর দোকানদারের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, মামা, 2 প্লেট ফুচকা বানান, ঝাল টক সব ডাবল করে দেবেন। দোকানদার মুচকি হেসে মাথা নাড়ল, আর অলোক দীর্ঘশ্বাস ছেড়ে তাকালো লামিয়ার দিকে। মেয়েটা বিয়ের পর যতটা চুপচাপ ছিল, ইদানিং যেন তার চেয়ে কয়েক গুণ বেশি চটপটে হয়ে গেছে। সেই সাথে সাহস বেড়েছে কয়েক গুণ। দেখতে দেখতে আরো ঘন্টাখানিক সময় পেরিয়ে গেল। ঘড়ির কাঁটায় 9টা ছুঁয়ে যেতেই খানবাড়ির ড্রয়িং রুমে খাবার সাজাতে লাগলেন বাড়ির গৃহিণীরা। আবির, তানবীর ও আদি একসাথে বসে ড্রয়িং রুমের টিভিতে খেলা দেখছিলেন। চারদিকে বিশ্বকাপ খেলার হইচই থাকলেও এই বাড়ির ব্যস্ত সদস্যরা সঠিক সময়ে তা দেখার সময় পায় না।
দিনে অফিস থাকায় সকালে অথবা মধ্যরাতে খেলা দেখা সম্ভব হয় না কিছুতেই। তাই তো পরের দিন অফিস থেকে বাড়ি ফিরে রিপিট টেলিকাস্ট দেখতে হয়। যদিও এতে আনন্দ তেমন নেই, তবুও সময় কাটানোর জন্য ব্যাপারটা খারাপ না। এর মাঝেই আব্রাহাম একটা ড্রয়িং খাতা ও পেন্সিল নিয়ে দৌড়ে এলো সেখানে। অতঃপর কিছুটা কাঁদো কাঁদো মুখেই আদিকে জানালো, আব্বু, এই মাছটা আমি আঁকতে পারছি না। ছোট আপুকে বলেছি দেখিয়ে দিতে, ওর নাকি সময় নেই। আদির মৃদু রাগ হলো মেয়েটার উপর। ছোট ভাইকে মাঝে মধ্যে লেখাপড়ায় একটু হেল্প করলে ওর কি এমন সমস্যা হয় আদি বোঝে না তা। ওর ভাবনার মাঝেই আবির ভাতিজাকে ডেকে বলল, এদিকে এসো চ্যাম্প, বড় আব্বু তোমায় শিখিয়ে দিচ্ছি। আব্রাহাম চঞ্চল পায়ে ছুটে গিয়ে বড় আব্বুর কোলে উঠে বসলো। তারপর ছোট ছোট দুহাত দুদিকে মেলে দেখিয়ে আদুরে কণ্ঠে বলল, আমাকে এত বড় মাছ এঁকে দেবে বড় আব্বু, যাতে ছোট আপুকে খেয়ে ফেলতে পারে। ওর কথা এবার পাশ থেকে তানভীর হাসতে হাসতে বলল, ছোট আপুকে খেয়ে ফেললে আপু বলে ডাকবি কাকে? আব্রাহাম এক সেকেন্ডও সময় নিল না, সরাসরি জবাব দিয়ে বলল, আমার বড় আপু আছে না, আবার থিজা আপুই আছে, ওদের ডাকবো। ওর কথা শুনে উপস্থিত সকলেই হেসে দিল।